তাদের যেই মপতান্ত্রিক যেই আচরণগুলো তারা করেছে 18 মাসে, সেটাও তাদের এখনো রয়ে গেছে। আপনি চ্যালেঞ্জ দিয়ে বসছেন। মাহবুব আজিজ, আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে নাহিদ ইসলামের কথায় যেহেতু আমরা আছি এখনো পর্যন্ত, বিরতির আগেও ছিলাম, শেখ হাসিনা প্রত্যাবর্তন ঠিক না করে প্রধানমন্ত্রী ভারত যেতে পারবেন না, এরকম মন্তব্য তিনি করেছেন। প্রধানমন্ত্রী কি একজন সাজাপ্রাপ্ত আসামের প্রত্যাবর্তন নির্ধারণ করতে পারেন কিনা? দেখুন, এই যে এনসিপি নিয়ে যে আলোচনা পূর্ববর্তী বক্তারা করলেন, তাদের নানান রকম আচরণ এবং বক্তব্য নিয়ে কথাবার্তা, আসলে তারুণ্য মানে কি শুধু বয়সের দিক থেকে হয়? তারুণ্যের সঙ্গে কি দৃষ্টিভঙ্গি, তাদের যে নতুন কিছু উদ্ভাবনী চিন্তা চেতনা, তাদের যে প্রাণদীপ্ততা, সেগুলোর কি সম্পর্ক থাকে না? এনসিপির দলটির মধ্যে কি আমরা রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি, সুনির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি? যে তাদের ম্যানিফেস্টোই তো এখনো তারা চূড়ান্ত করতে পারলো না। ক্ষমতার বলয় থেকে জন্ম একটি রাজনৈতিক দল, এবং সেই দল সম্পূর্ণ যাদেরকে আমরা প্রবীণ বলছি বা বুড়ো বলছি, তাদের মতো করেই তো আচরণ করছে। এটা কোনো ভাষা হলো? একজন প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে যে আপনি যেতে পারবেন না, এটা কি মপতন্ত্র? যে আপনি এটা না করলে আপনি যেতে পারবেন না। অর্থাৎ তাদের যেই মপতান্ত্রিক যেই আচরণগুলো তারা করেছে 18 মাসে, সেটাও তাদের এখনো রয়ে গেছে বলেই তারা তো বলতে পারতো এইটা আমাদের দাবি, আপনি বিবেচনা করুন বা আমরা দাবি করছি। আপনি যেতে পারবেন না, আপনি চ্যালেঞ্জ দিয়ে বসছেন। আপনি দেখুন যে প্রধানমন্ত্রী একটি দেশের প্রধানমন্ত্রী এবং একজন প্রতিবেশী একটি দেশের সঙ্গে যখন আপনি আলোচনা করবেন, তখন অনেকগুলো এজেন্ডাই তো সেখানে থাকে। স্বাভাবিকভাবেই তিনি তার যে রাষ্ট্রের যে দর্শন ইত্যাদি অন্যান্য বিষয়গুলো নিয়ে পারস্পরিক আলোচনা করবেন। কাজেই এই সমস্ত কথাবার্তাগুলো বলবার মাধ্যমে এনসিপির রাজনৈতিক যে দীনতা, সেই জায়গাটাই আসলে প্রকট হয়ে ওঠে। যেটা বাবলু ভাই বলছিলেন যে তিনি অনেকদিন পর শুনলেন 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত যে সাম্প্রদায়িক রাজনীতির কথা বলা হতো। ভাই, 2008 থেকে 24 না, মুক্তিযুদ্ধের পর দিন থেকেই, অর্থাৎ 16ই ডিসেম্বর বিজয় লাভের পর দিন, ওই দিনই যারা বিজয়টাকে মানতে পারেননি, তারাই এই উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি। তারা বাংলাদেশকে বাংলাদেশ বলে দাবি করে। তারা পাকিস্তানের যে এই টুকরো হয়ে যাওয়া, তারা আর কোনোদিন, তাদের কলিজাই টুকরো হয়ে গেছে। এবং তারপর থেকে আপনি দেখুন যে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলো, তাদের আহ্লাদের আর শেষ নাই। তারা নতুন নতুন ব্যাখ্যা নিয়ে উপস্থিত হলো যে 1975 সালের 7ই নভেম্বর হয়েছে বিজয় দিবস, এরকম কথাবার্তাও আমরা শুনেছি। 47 সালের ঘটনা ইত্যাদি নানান কিছু শুনেছি। একজন সংস্কৃতি উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি তো প্রতিদিনই হাজির হচ্ছেন নতুন নতুন মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে, এবং উনি বলছেন যে এলিট কালচারাল যারা ভদ্রলোক, তারা নাকি ইলিয়াস হোসেনের গুম নিয়ে কথা বলেনি, তারা নাকি মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেনি। এই আওয়ামী লীগের আমলে কে কথা বলেনি ভাই? ইলিয়াস হোসেন নিয়ে বলুন, গুম খুন, মানবাধিকার কমিশন নিয়ে তখনও কথা বলা হয়েছে। এখন যখন বিএনপি এগুলো করতে চাচ্ছে না, এই অনুচ্ছেদগুলো পাশ করতে চাচ্ছে না, অধ্যাদেশগুলো, তখনও কথা বলা হচ্ছে। আমাদের কাজই তো কথা বলা, আমাদের তো আর কোনো সেইভাবে কোনো ক্ষমতা নাই। আপনি দেখুন, বিজয়ীরা যখন সবকিছু হাতে নিয়ে নিতে চায়, আজকে বিএনপি বিজয়ী হয়েছে, এবং বিএনপি দেখবেন যে তাদের মতো করে ফ্যাসিস্ট কারা তারা নির্ধারণ করে দিচ্ছেন। এবং ফ্যাসিস্ট শক্তি শুধুমাত্র কি এই 13 সাল থেকে 24 সাল পর্যন্ত এই দেশে ছিল? অবশ্যই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আবির্ভূত হয়েছে এবং তারা খুন করেছে। যারা খুন করেছে তাদেরকে আপনি ফৌজদারি আইনের আওতায় আনতেই হবে, এবং সেটা শুধুমাত্র আওয়ামী লীগ নয়। আপনি দেখুন আগস্টের পরে, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ সরকার ছিল না, তখনও মানুষ খুন হয়েছে 15ই আগস্ট পর্যন্ত। তো সেইগুলোরও তো বিচার করতে হবে, যে এইটা জাতিসংঘের রিপোর্টেও আছে 800 যোগ 700, সেই 700 কারা মারলো। কাজে এই সমস্ত কিন্তু বিহিত হয়ে যায় নাই। কাজে ফ্যাসিস্ট আমার ভেতরেও আছে। আমি যখন আপনার বক্তব্যটাকে সমাজ থেকে খারিজ করে দিতে চাইবো, যেহেতু আমার সাথে মিলছে না, তার মানে ফ্যাসিস্ট আমার মধ্যেও আছে। যেটা আওয়ামী লীগের মধ্যে ছিল, তারা 3 বার নির্বাচন করেছে, বিএনপিকে আসতে দেয়নি, তাদের প্রধান বিরোধী দলীয় নেত্রীকে 8 বছরের জেলে দিয়ে দিয়েছে একটি বানানো মামলায়। ঠিক একই রকম ভাবে আমরা সবসময় দেখি যে প্রধান বিরোধীরা অনুপস্থিত থাকলে নির্বাচনে জয়ী হতে খুব সুবিধা হয়। মাহবুব আজিজ, আপনার কাছে আসতে চাই, সাভারে বোমাতৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নব্য জেএনবির সদস্যের ব্যাগে বোমা, ছুরি, চাপাতি এবং দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য বস্তু, সাভারেও প্রেসার কুকার সদৃশ্য বোমা সদৃশ্য বস্তু দেখা গিয়েছে। দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানতে চাই, কি অবস্থা? দেখুন, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটেছে আওয়ামী লীগের সময়, তখন কিন্তু বলা হয়েছে এইগুলা জঙ্গি নাটক।
বিভিন্ন সময় বলা হলো। বাবুল ভাই যেমন বললেন যে আমরা সাম্প্রদায়িক রাজনীতির কথা বলে অন্যের হাতে ইস্যু তুলে দিতে চাই। তো ঘটনা যদি থাকে সেটা নিয়ে আলোচনা করা যাবে না। সাম্প্রদায়িক রাজনীতি তো সাম্প্রদায়িক রাজনীতি, এটা কেউ করবে কেউ করবে না, যারা করবে তারা করুক, কিন্তু যারা এটা নিয়ে সমালোচনা করবে তাদেরও তো সমালোচনা করার অধিকার আছে। যেমন অসাম্প্রদায়িক রাজনীতি, ভাই নিজেই বললেন তিনি অসাম্প্রদায়িক রাজনীতি করেন, ঠিক আছে, তার যেমন অধিকার আছে, সাম্প্রদায়িক রাজনীতি করার তো অধিকার আছে। অধিকারকে কিন্তু অস্বীকার এই কথাটাই আমি এই কথাটাই বলছি, কিন্তু আমারও অধিকার আছে সাম্প্রদায়িক রাজনীতির যে বিষ বাষ্প তাকে নিয়ে কথা বলা। যে বিষ আমাদের 71 সালের 16ই ডিসেম্বরের পর থেকেই এখানে একেবারেই জাগরুক আছে, এবং তারা বিভিন্ন সময় বিএনপির প্রশ্রয় পেয়েছে, বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রশ্রয় পেয়েছে। যখন যে পায় এই সাম্প্রদায়িক রাজনীতিকে তারা সাপের মতো করে পালন করে, এবং পালন করে বলেই এই সাপ কিন্তু যখন ফনা দেয় তখন বিএনপি কেউ ছাড়ে না, আওয়ামী লীগ কেউ ছাড়ে না। আপনি দেখুন, এই যে ভাই বললেন যে গণভোটের না দিয়ে উনি এক রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে বললেন যে মুনাফিকি শব্দটা জামাত ব্যবহার করেছে। আচ্ছা, গণভোটের যে 4টি প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করেছিল, এই 4টি প্রশ্ন তারা কার সাথে আলাপ করে ঠিক করলো? সবচেয়ে বড় মুনাফিকি তো এই অন্তর্বর্তীকালীন সরকার স্বয়ং করেছে জাতির সঙ্গে। যখন মুনাফিকি এটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, তখন বিএনপির পক্ষে এই সাম্প্রদায়িক শক্তিকে ঠেকানোর আর কি রাস্তা ছিল? আমরা একটু শেষ পর্যায়ে আছি, আমরা একটু জি, আমি যেটা বলতে চাচ্ছি, আপনার যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে সবসময়ই দেশে এই ধরনের উগ্রবাদী একটা পরিস্থিতি থাকে। আমরা আল কায়েদাও এখানে সংগঠিত হবে বলে একটা বিদেশি রিপোর্টে আমরা দেখলাম, জাতিসংঘের রিপোর্টে। কাজেই আমাদের অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত সরকার এখানে আছে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মানুষ সরকারের সঙ্গে যখন থাকবে তখন এই ধরনের উগ্রবাদ কখনোই সমাজে মাথাচাড়া দিয়ে উঠবে না বলে আমরা মনে করি। যদি সমাজে গণতন্ত্র থাকে সেটা সরকারকেই ব্যবস্থা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু ফজলুল হক আপনার কাছে আসতে চাই যে এই যে বাংলাদেশে আল কায়দা সেল প্রতিষ্ঠার চেষ্টা, এরকম একটা প্রতিবেদন জাতিসংঘ সেটিতে উদ্বেগ জানিয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখেন, সরকার কিভাবে দেখছে? একটু শেষ দিকে আমরা খুব সংক্ষেপে বলবো। আমি তখন ওই যে এই গণভোট নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে গণভোটের যারা দাবিদার, এরা এক এক সময় এক এক কিছুর দাবিদার হয়, কারণ এই গোষ্ঠীটা স্বাধীনতার পর থেকে তাদের কোনো অর্জন নাই, এবারও কিন্তু নাই, কিন্তু তারা এখানে ঢুকে যে নিজেদের অর্জনটা তারা এখানে এস্টাবলিশ করতে চায় 24-এ, এবং তারা জানে না যে গণভোটের যে 70% ভোট পড়েছে, এর মধ্যে 51 + 4-5 সব মিলে প্রায় 56% হচ্ছে বিএনপি এবং অ্যালায়েন্সের ভোট। ঠিক আছে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমরা যেগুলা মেনেছি ওগুলার উপর ভোট হবার কথা ছিল, ভোট হয়েছে আরেকটা, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজিজ ভাই এখন এটা ক্লিয়ার করলেন। কাজেই মুনাফিকি যদি কেউ করে থাকে, তাহলে মুনাফিকি করেছে এই 11 দলের যারা ক্ষমতায় ছিল, সরকার ক্ষমতায় ছিল।